বৃষ্টি আচ্ছন্ন রাতে হিকারু নামের একটি ছেলে পাহাড়ের তলদেশে আহত অবস্থায় পড়েছিল এবং গ্রামবাসী পুরো পাহাড়ে তাকে খুঁজে বেড়াচ্ছিল। সময়টা ছিল 2020 সালের জানুয়ারি মাস। হিকারু তখন বেঁচে ছিল আর ভাবছিল এখানেই কি তার মৃত্যু হবে, আর যদি হয়ও তার পরিবার আর তার সবচেয়ে ভালো বন্ধুর কি হবে। তার এখন কারো সাহায্য দরকার। ঠিক তখনই আহত হিকারুর সামনে এক অদ্ভুত সাদা আলোর ঝলক দেখা যায়। সেই আলো দেখে হিকারু বলে, নুনো কিসামা, আমার সাহায্য দরকার, দয়া করে আমাকে সাহায্য করুন, এবং সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন। সে আলোর দিকে তাকিয়ে হিকারু তার হাত বাড়ায় এবং কিছু মুহূর্তের মধ্যেই সেই আলো তাকে পুরোপুরি শুষে নেয়। এদিকে হিকারুর বন্ধু ইয়োশিকি তখনও পাগলের মতো হিকারুকে খুঁজছিল। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি যে সেই ঘটনা প্রায় 6 মাস আগের। গল্পের পরবর্তী অংশটি কুবিতাচি ভিলেজ থেকে শুরু হয়। আমরা দেখি ইয়োশিকি এবং হিকারু আইসক্রিম খাওয়ার জন্য একটি দোকানে যাচ্ছে, কিন্তু তারা আইসক্রিমের বদলে পেপিকো পানীয় পায়। ইয়োশিকি বলে, জানি না কেন হারা শিক্ষককে আমাদের এমন রোদে দৌড়াতে বলে। এর জবাবে হিকারু বলে, হ্যাঁ, জানি না কেন তারা আমাদের এভাবে নির্যাতন করে। ইয়োশিকি তখন বলে, তোমার কি একটু মনে নেই যে তুমি পুরো 1 সপ্তাহের জন্য পাহাড়ে হারিয়ে গিয়েছিলে? হিকারু উত্তর দেয়, না, আমার একদমই মনে নেই। ইয়োশিকি বলে, এখন তো সেই ঘটনার 6 মাস হয়ে গেছে, যদি তোমার এখনো মনে না পড়ে তাহলে আর মনে পড়বে না। হিকারু বলে, ঠিকই তো, আরে কোনো সমস্যা নেই, আর তুমি আমাকে কতদিন একই প্রশ্ন করতে থাকবে? ইয়োশিকি বলে, তুমি জানো তোমার জন্য সবাই কতটা পেরেশান হয়ে গিয়েছিল? হিকারু বলে, তাহলে তো তুমি আমাকে মনে করেছিলে যখন আমি চলে গিয়েছিলাম। ইয়োশিকি বলে, না, এমন কোনো ব্যাপার না। হিকারু বলে, তুমি নিশ্চিত মিথ্যা কথা বলছো, নিশ্চয়ই বাচ্চার মতো কাঁদছিলে যে। আরে হিকারু, আমাকে ছেড়ে যেও না। এই কথা শুনে ইয়োশিকি বলে, তুমি এখন বেশি বলছো। ইয়োশিকি এরপর জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, যা হয়তো একটু অদ্ভুত শোনাবে? হিকারু বলে, বলো বলো, কি বলতে চাও, আজ তোমার মনের কথা বলেই দাও। ইয়োশিকি বলে, না, এমন কোনো কথা নয়, আসলে একটা কথা অনেকদিন ধরে আমার মাথায় ঘুরছে। তুমি যখন থেকে হারিয়ে গিয়েছিলে তখন থেকে। তুমি আসল হিকারু তো? ইয়োশিকি আবার বলে, তুমি আসল হিকারু নাও, তাই না? এই কথা শুনে ছেলেটি বলে, তুমি কিভাবে জানতে পারলে? আমি তো ভেবেছিলাম তাকে আমি সম্পূর্ণভাবে নকল করেছি। এই কথা বলার সাথে সাথে আমরা দেখি হিকারুর ত্বক এবং চোখ গলতে শুরু করে, যা দেখে ইয়োশিকির চোখ কপালে উঠে যায়। ইয়োশিকি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার হাত থেকে পেপিকোর বোতলও পড়ে যায়। তখন সেই নকল হিকারু ইয়োশিকিকে জড়িয়ে ধরে বলে, দয়া করে এই কথাটা কাউকে বলো না, আমি প্রথমবারের মতো একজন মানুষের মতো বাঁচছি। বিদ্যালয়, বন্ধু, আইসক্রিম, এই সব জিনিস আমি প্রথমবার উপভোগ করতে পারছি। এই শরীর এবং ব্যক্তিত্ব হয়তো আমার নয়, কিন্তু তোমার জন্য আমার অনুভূতিগুলো আসল, তাই দয়া করে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে মারতে চাই না। এই মুহূর্তে ইয়োশিকি খুবই ভয় পেয়ে গিয়েছিল এবং তার নিঃশ্বাস ও হৃদস্পন্দন এতটাই দ্রুত চলছিল যে শুধু তার হাঁপানোর আওয়াজ শোনা যাচ্ছিল। ইয়োশিকি মনে মনে ভাবে, যাই হোক না কেন, হিকারু তো চলেই গেছে, তাই এই হিকারু নকল হলেও ইয়োশিকি চায় সে যেন তার সাথে থাকে। এরপর ইয়োশিকি হিকারুকে বলে, ঠিক আছে, আমি এই কথা কাউকে বলবো না। এবং অবশেষে ইয়োশিকি মেনে নেয় যে এই নকল হিকারুই এখন তার আসল হিকারু। এরপর আমরা একটি পুরনো স্মৃতি দেখি, যেখানে হিকারু এবং ইয়োশিকি তাদের বিদ্যালয়ের পাঠ শেষ করার পরের পরিকল্পনা নিয়ে কথা বলছিল। এই পুরনো স্মৃতি শেষ হওয়ার পর আমরা আরেকটি পুরনো স্মৃতি দেখি, যেখানে ইয়োশিকি হিকারুর সপ্তাহের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করে। হিকারু তখন বলে, আমি এই সপ্তাহান্তে ব্যস্ত আছি, কারণ আমাকে পাহাড়ে যেতে হবে। ইয়োশিকি জিজ্ঞেস করে, পাহাড়ে কেন? সেখানে তোমার কি কাজ? হিকারু উত্তর দেয়, আসলে এটা গোপন। ঠিক তখনই ইয়োশিকির ঘুম ভেঙে যায়। আমরা যে পুরনো স্মৃতিগুলো দেখছিলাম সেগুলো আসলে ইয়োশিকির স্বপ্ন ছিল। যখন হিকারু জীবিত ছিল তখন ইয়োশিকির মনে পড়ে যে সে আসল হিকারুকে শেষবার দেখেছিল যখন সে হারা শিক্ষকের নকল করছিল। এই কথা ভেবে ইয়োশিকি তার ঘরে আস্তে আস্তে কাঁদতে শুরু করে। এরপর তার মায়ের ডাক শুনে ইয়োশিকি অবশেষে তৈরি হয়ে বিদ্যালয়ের জন্য নিচে আসে। এরপর সে সকালের খাবার খায় এবং আমরা জানতে পারি যে ইয়োশিকির একজন বোনও আছে, যার নাম কাওরো। এরপর আমরা দেখি ইয়োশিকি তার জুতো পরে বিদ্যালয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন সব সময়কার মতো ইয়োশিকির মাও তার লম্বা চুলের জন্য তাকে বকাবকি করে। এই মুহূর্তে হিকারু সেখানে পৌঁছে যায়।
এরপর যখন এই হিকারু বাড়ির কিছু গল্প বলতে শুরু করে তখন ইয়োশিকি তার কথা কেটে দিয়ে বলে, আমাদের এখন যেতে হবে, এই গল্প শোনার সময় নেই। এরপর হিকারু এবং ইয়োশিকি একসাথে বিদ্যালয়ে যায়। হিকারু তখনও তার বাড়ির গল্প শোনাতে ব্যস্ত ছিল, কিন্তু ইয়োশিকির মনে তখনও একই কথা চলছিল, এই নকল হিকারু যেই হোক না কেন, হিকারু না থাকার চেয়ে এটাই ভালো। এবার দৃশ্য আবার পরিবর্তিত হয় এবং আমরা দেখি তানাকা নামে একজন মানুষ একটি অজানা জায়গায় যায়, একজন অজানা ব্যক্তির বাড়িতে। সেখানে সে ভাঙচুর করে। দেখে মনে হচ্ছিল যে তানাকার কাজ ভূত ধরা। এরপর দৃশ্য আবার পরিবর্তিত হয় এবং আমরা দেখি বোয়াগামা উচ্চ বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী একসাথে গান গাইছে। হয়তো তাদের সঙ্গীতের ক্লাস চলছিল, কিন্তু ইয়োশিকির মনোযোগ তখনও হিকারুর দিকেই ছিল। এদিকে তাদের সঙ্গীতের ক্লাস শেষ হয়। অন্যদিকে তানাকাও তার কাজ শেষ করে ফেলেছিল। সে একটি বিশেষ জিনিস খুঁজছিল। তানাকার কথা থেকে একটি জিনিস পরিষ্কার ছিল যে তারা যে জিনিসটি খুঁজছিল তা তারা অনেক বছর ধরে খুঁজছিল, অর্থাৎ প্রায় 100 বছর ধরে। অন্যদিকে হিকারু এবং ইয়োশিকি তাদের শ্রেণীকক্ষের বন্ধুদের সাথে একটি চলচ্চিত্র দেখার পরিকল্পনা করে। যদিও এই চলচ্চিত্রটি ইয়োশিকি এবং হিকারু আগেও অনেকবার দেখেছে, তাই ইয়োশিকি বিরক্ত হচ্ছিল, কিন্তু হিকারু এই চলচ্চিত্রটি দেখে কাঁদছিল। ইয়োশিকি তাকে জিজ্ঞেস করে, ভাই তুমি কাঁদছো কেন? এই চলচ্চিত্র তো আমরা আগেও অনেকবার দেখেছি। এই জবাবে হিকারু বলে, হ্যাঁ, এই চলচ্চিত্রের স্মৃতি আমার মধ্যে সংরক্ষিত আছে, কিন্তু আমি এই চলচ্চিত্রটি প্রথমবার অভিজ্ঞতা করছি। চলচ্চিত্র দেখার পর হিকারু এবং ইয়োশিকি তাদের সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বিদ্যালয় থেকে ফেরার পথে তারা রাস্তার ধারে থেমে কিছু খাবার খায়। খাবারটি খাওয়ার আগে হিকারু ইয়োশিকিকে জিজ্ঞেস করে, আমরা কি এই জিনিস আগে খেয়েছি? ইয়োশিকি হ্যাঁ বলে। সেই খাদ্য বস্তুটির প্রথম কামড় নেওয়ার সাথে সাথে হিকারু আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। এটি দেখে ইয়োশিকি বলে, আরে তুমি অনেক আওয়াজ করছো, তবে এটি একটি অদ্ভুত বিষয় যে তোমার সবকিছু মনে আছে, কিন্তু তোমার কাছে সবকিছু নতুন। এর জবাবে হিকারু বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার কাছে হিকারুর সব স্মৃতি আছে, কিন্তু আমি তা কোনোদিন সরাসরি অভিজ্ঞতা করিনি। আর যেহেতু আমি আগেও জীবিত ছিলাম না, তাই আমার মনে হচ্ছে আমি সবকিছু প্রথমবার উপভোগ করছি। ইয়োশিকি আবার জিজ্ঞেস করে, তুমি কি কোনো ধরনের ভূত? এ কথা শুনে হিকারু বলে, না আমি ভূত নই, তবে আমি এক ধরনের পশু দানব। যখন তারা দুজন তাদের খাদ্যবস্তু উপভোগ করছিল তখন সেখানে একটি বিড়াল আসে যার নাম মিন্স। তখন হিকারু সেই বিড়ালটিকে স্পর্শ করার জন্য এগিয়ে যায়। তখন মিন্স তার একটি ভয়ঙ্কর মুখ দেখায়। দেখে মনে হচ্ছিল সে হিকারুকে আক্রমণ করবে, কিন্তু পরের মুহূর্তে মিন্স ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিন্সের এই প্রতিক্রিয়া দেখে ইয়োশিকিও খুব অবাক হয়, কারণ এর আগে সে কখনোই এমন আচরণ করেনি। ইয়োশিকি হিকারুকে জিজ্ঞেস করে যে সে এই শহরে অন্য কোথাও ঘুরতে চায় কিনা। হিকারু বলে, তুমিও আমার সাথে যাবে? এরপর হিকারু আরো বলে, ইয়োশিকি তুমি জানো তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করো, আর এমনটা নয় যে তুমি আজই এমন ব্যবহার করছো, তুমি সব সময় আমার সাথে ভালো ছিলে। এরপর তারা দুজন আবার বাড়ির দিকে রওনা হয়। ইয়োশিকির মাথায় তখনও একই কথা ঘুরছিল যে এই ছেলেটি হিকারু হওয়া সত্ত্বেও হিকারু নয়, তাহলে এটি আসলে কি? এরপর হিকারু ইয়োশিকিকে জিজ্ঞেস করে যে সে তার বাড়িতে এসে মাস্টার মাঙ্গাটি পড়তে পারে কিনা। ইয়োশিকি তখন তাকে জিজ্ঞেস করে সে কতটুকু পড়েছে। হিকারুর উত্তর থেকে সে জানতে পারে যে সে বইটি সবেমাত্র পড়া শুরু করেছে। ইয়োশিকিও রাজি হয় এবং বলে যে সে তার বাড়িতে এসে বইটি পড়তে পারে। এরপর যখন তারা দুজন সামনে এগোচ্ছিল তখন তাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। হিকারু এবং ইয়োশিকি যখন সামনে যাচ্ছিল তখন একজন বৃদ্ধ মহিলা তার বাড়ির বাইরে থেকে হিকারুকে দেখে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। নুনুকি-সামা পাহাড় থেকে নিচে চলে এসেছে। সে খুব ভয় পেয়েছিল। এরপর যেই হিকারু তার একটি ধাপ সামনে বাড়ায়, সে বৃদ্ধা চিৎকার করতে করতে তার বাড়ির ভেতরে চলে যায়। আমার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো, এখান থেকে চলে যাও। এই কথা বলতে বলতে সে বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এই মুহূর্তে হিকারুর মুখের অভিব্যক্তি পুরোপুরি বদলে যায়। তার চোখে এক অদ্ভুত আলো ঝলকাতে থাকে। এরপর কিছুটা পথ চলার পর ইয়োশিকি তাকে জিজ্ঞেস করে যে হিকারু কি সত্যিই মারা গেছে। হিকারু তখন আস্তে করে হ্যাঁ বলে। সে আরো বলে যে তার শরীর গরম ছিল এবং নাড়িও চলছিল। এই কথা শুনে ইয়োশিকি রেগে গিয়ে বলে, তাহলে কি তুমি তাকে মেরে ফেলেছো? হিকারু বলে, না, আমি তাকে মারিনি। যখন আমি তাকে পাই সে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল এবং আমি কসম করে বলতে পারি যে আমি তাকে মারিনি। আমি তোমাকেও বলতে পারি যে আসলে কি ঘটেছিল। আমি অনেকদিন ধরে পাহাড়ে এমনি ঘুরছিলাম।
কিন্তু আমি সেই সময় কোনো কিছুই অনুভব করতে পারছিলাম না। আমি যেন একটি যন্ত্রমানবের মতো কেবল চলে যাচ্ছিলাম। তখনই আমি হিকারুকে পাই, যে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল এবং সে প্রায় মারা যাচ্ছিল। এরপর যা আমার মনে আছে তা হলো আমি নিজেকে হিকারুর শরীরের মধ্যে খুঁজে পাই। এই মুহূর্তে ইয়োশিকি অবশেষে তার বাড়িতে পৌঁছে যায়। হিকারু বলে, ইয়োশিকি, কাল আবার দেখা হবে। বাড়ির ভেতরে যাওয়ার আগে ইয়োশিকি হিকারুকে জিজ্ঞেস করে সে তাকে পছন্দ করে কিনা। শুরুতে হিকারু একটু অবাক হয়েছিল, কিন্তু সে ভেবেচিন্তে বলে যে হ্যাঁ, সে তাকে পছন্দ করে। এই কথা শুনে ইয়োশিকি এই মুহূর্তে কাঁদতে শুরু করে, কারণ জীবিত হিকারু তাকে এই কথা কোনোদিন বলেনি। অবশেষে বাড়ির ভেতরে যেতে যেতে ইয়োশিকি বলে, তাহলে আমার উপর একটি উপকার করো, আমাকে এবার আর একা ছেড়ে যেও না। এরপর কিছু অদ্ভুত ঘটনা ঘটে। মনে হচ্ছিল যে হিকারুর শরীরের ভেতরে থাকা জিনিসটি তার উপর প্রভাব বিস্তার করছে। এরপর আমরা একটি অদ্ভুত লোককে দেখতে পাই, যাকে দেখে মনে হয় সে হিকারু, কিন্তু এটি এখনো নিশ্চিত নয়, কারণ তাকে পরিষ্কারভাবে দেখানো হয়নি। সে বৃদ্ধার কাছে যায় যে বিকেলে হিকারুর সাথে দেখা করেছিল। এই মুহূর্তে বৃদ্ধার অবস্থা খুব খারাপ ছিল। সে কাঁদছিল এবং বলছিল এখান থেকে চলে যাও। তখন মাতসুরার শরীর থরথর করে কাঁপছিল। সে কাঁদতে কাঁদতে বলে, আমি দরজা খুলবো না। এরপর আমরা কিছু অদ্ভুত পুরনো স্মৃতি দেখি, যা অতীত থেকে ছিল। দেখতে দেখতে সেই দানব মাতসুরার বাড়ির ভেতরে ঢুকে তার পেছনে দাঁড়িয়ে যায়। এরপর কি হতে চলেছে তা আপনারা সবাই জানেন। মাতসুরার কাজ শেষ হয়ে যায়। মাতসুরার মৃত্যুর পর সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স জড়ো হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি একজন টাকমাথার লোক মাথা ধরে বসেছিল, কারণ তার ভয় ছিল যে মাতসুরার মৃত্যুর পর এবার তার পালা। এবং যেখানে মাতসুরা মারা গিয়েছিল সেখানে আরো কিছু লোক উপস্থিত ছিল, যারা সমানভাবে ভয় পেয়েছিল এবং তারা ইন্ডো রিচুয়াল সম্পর্কে কথা বলছিল, যা তাদের মতে ব্যর্থ হয়েছিল। সেই দুজন লোকের মধ্যে একজনের নাম ছিল তাকেরা। এরপর তাকেরা সেই তানাকাকে ফোন করে, যাকে আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম, এবং তাকেরা তানাকাকে আদেশ দেয় যে সে যেন কুবিতাচি ভিলেজে গিয়ে এই দানবটিকে থামায়। এরপর দৃশ্য পাল্টে যায়। আমরা দেখি তানাকা তার সব জিনিসপত্র গুছিয়ে ইদায়ের কথায় কুবিতাচি ভিলেজে যাচ্ছে। ইয়োশিকি এবং হিকারি বিদ্যালয়ে পৌঁছানোর পর মাতসুরার মৃত্যুর খবর পুরো বিদ্যালয়ে ছড়িয়ে পড়েছিল। ইয়োকি জানায় যে সে শুনেছে মাতসুরা তার মুঠি গলা পর্যন্ত ঢুকিয়ে নিজেকে মেরে ফেলেছে। এই কথা শুনে ইউটা বলে ওঠে, আরে এটা তো একটা অভিশাপ। ওই মহিলা নিশ্চয়ই এমন কিছু দেখেছেন যা তার দেখা উচিত ছিল না। ইয়োশিকি তখনও হিকারির দিকেই তাকিয়েছিল। ইউটা আবার বলে, আমার মনে হয় আমার উপরেও কোনো অভিশাপ পড়েছে। আমি আমার বাড়ি আশেদুরে যাওয়ার জন্য সব সময় পূর্ব দিকের গেটের পাহাড়ের রাস্তা দিয়ে যেতাম। এখন ওইখানের সুড়ঙ্গি নির্মাণের কাজ চলছে, তাই আমি এখন জঙ্গলের রাস্তা দিয়ে যাই। আর বলে দিচ্ছি, ওই জঙ্গলটা খুব ভয়ঙ্কর। ইউকি তখন বলে, আরে বাজে কথা বলিস না, তোর হয়তো অন্ধকারে ভয় লাগে, তাই তোর এমন মনে হচ্ছে। ইউটা বলে, তোরা বুঝছিস না, ওই জায়গাটা এত অন্ধকার যে আমি সামনে কিছুই দেখতে পাই না। আমার চোখ সবসময় রাস্তার দিকেই থাকে, আর আমি যদি উপরের দিকে তাকানোর চেষ্টা করি তাহলে আমার মনে হয় আমার পুরো শরীরটা জমে গেছে। এইসব কথা শুনে আসা এবং ইউকি দুজনেরই খুব মজা লাগছিল। এরপর ইউটা ইয়োশিকির কাছে সাহায্য চায় এবং তাকে অনুরোধ করে যে সে যেন তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসে। ইয়োশিকি রাজি না হলে ইউটা কাঁদতে শুরু করে এবং তাকে বাড়ি ছেড়ে আসার জন্য অনুরোধ করতে থাকে। এই সবকিছু হিকারি শুনছিল এবং সে বলে ওঠে, এটা তো খুব মজার হবে, আমিও এতে যোগ দিতে চাই। এই কথা শুনে আসা, ইউটা এবং ইউকি তিনজনই অবাক হয়ে যায়, কারণ হিকারি এসব জিনিসকে খুব ভয় পেত এবং ঘৃণা করত। হিকারি এতটাই ভীত ছিল যে একটি ভয়ঙ্কর চলচ্চিত্র দেখার পর সে টানা 2 ঘন্টা অজ্ঞান ছিল। সে বলে, আমার এখন এসব জিনিসকে আর ভয় লাগে না। কি ইয়োশিকি, আমি ঠিক বলছি না? ইয়োশিকিও হিকারির কথায় সায় দেয়। তো এখন সিদ্ধান্ত হয়ে গেছে যে এই 4 জন মিলে ইউটাকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে আসবে। দৃশ্য পাল্টে যায় এবং তানাকা কিছু কাগজপত্র পায়, যেখানে নুনুকি-সামা লেখা ছিল। তানাকা বলে, মাতসুরা নিশ্চয়ই অতীতের কিছু দেখেছে। মিকাসা বলে, হয়তো ছোটবেলায় পাহাড়ের উপর তার কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। তানাকা বলে, হয়তো এর কারণেই তার এই অবস্থা। মিকাসা আরো বলে, আসলে সে আগে একজন সাধারণ মহিলা ছিল, কিন্তু এরপর তার মেয়ে কোনো প্রমাণ ছাড়াই নিখোঁজ হয়ে যায়। তানাকা বলে, তুমি মাতসুরাকে বেশ কাছে থেকেই জানতে, তাই না? এই কথা শুনে সেই চশমা পরা মিকাসা এবং তাকিরা দুজনেই ঘামতে থাকে। এরপর তানাকা বলে যে মাতসুরা ওই পাহাড়ের উপর যে জিনিসটা আছে তাকে খুব ভয় পেত,
আর সে যত ভয় পেত ওই জিনিসটা তার দিকে ততই আকৃষ্ট হচ্ছিল। এরপর আমরা দেখি হিকারু এবং বাকি সবাই পায়ে হেঁটে জঙ্গল থেকে ফিরছিল। তখনই ইয়োশিকি কিছু একটা লক্ষ্য করে, যা প্রথমে তার কাছে বাঁকা সোজা ধরনের নকশার মতো লাগছিল, কিন্তু তারপর সেই জিনিসটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই হিকারু তাকে ডেকে বলে, তুমি তাকে দেখে ফেলেছো তাই না? এটা ভালো হলো না, এখন সে তোমাকে অনুসরণ করছে। এরপর হিকারু ইয়োশিকিকে তার কাছে ডাকে। এরপর আমরা একদম জোরে জোরে একটি গুলির মতো আওয়াজ শুনতে পাই। এরপর আমরা দেখি হিকারুর নাক থেকে রক্ত ঝরছে। দৃশ্য আবার পাল্টে যায়। তানাকা এবং বাকি সবাই সেই চশমা পরা মিকাসার বাড়িতে এসে পৌঁছায়। তারা মিকাসার বাড়িতে এসেছিল কারণ তানাকা বুঝতে পেরেছিল যে পরিস্থিতি খুবই গম্ভীর, তাই তাদের থাকার জন্য একটি নিরাপদ জায়গা দরকার ছিল। তানাকা মিকাসার বাড়ির চারপাশে একটি সুরক্ষা বেষ্টনী তৈরি করে দেয়। তানাকা জানায় যে সে আজ সকালে ওই পাহাড়ে গিয়েছিল এবং সেখানে একটি ব্যাগ খুঁজে পেয়েছিল। আসলে এই ব্যাগটি হিকারুর বাবা কোহির ছিল, যা হয়তো হিকারু নিজের সাথে পাহাড়ে নিয়ে গিয়েছিল। আর এই ব্যাগের মধ্যে একটি মানুষের মাথা ছিল, যা আত্মাদেরকে নিজের থেকে দূরে রাখার জন্য একটি খুব কার্যকরী পদ্ধতি। ব্যাগে ওই মাথা দেখে প্রথমে তানাকার মনে হয়েছিল যে হয়তো এই কারণেই ওই জিনিসটাকে পাহাড় থেকে দূরে সরানো হয়েছে, কিন্তু এরপর তার এমনও মনে হতে থাকে যে শুধুমাত্র মাথা ব্যবহার করে পাহাড়ের অশুদ্ধতা দূর করা সম্ভব নয়। আর মাতসুরার সাথে যা ঘটেছে তা থেকে তানাকার মনে হতে থাকে যে ওই জিনিসটা এখন পাহাড় থেকে নিচে নেমে এসেছে, আর সে এমন কোনো উপায় খুঁজে পেয়েছে যার মাধ্যমে সে তাদের মাঝে লুকিয়ে আছে। দৃশ্য আবার পাল্টে যায়। জঙ্গলে আমরা যে গুলির মতো আওয়াজ শুনেছিলাম তা শুনে আসা এবং ইউকি দুজনেই পালাতে শুরু করে। হিকারু অজ্ঞান হয়ে গিয়েছিল, যার পর ইয়োশিকি তাকে তুলে এবং তার জ্ঞান ফিরিয়ে আনে। ইয়োশিকি জিজ্ঞেস করে, তুমি শেষ পর্যন্ত কি করেছো? যেটা এখনই ঘটলো তা বেশ অদ্ভুত ছিল। হিকারু বলে, ওই জিনিসটা তোমার সাথে লেগে যেতে চাইছিল, তাই আমি তাকে গুড়িয়ে খেয়ে নিয়েছি। সেও আমার সাথে লড়াই করার চেষ্টা করছিল, যার কারণে আমার নাক থেকে রক্ত বের হচ্ছে। আর একটা কথা ইয়োশিকি, তুমি এখন থেকে আর অন্য কিছু দেখবে না, তুমি কেবল আমাকে দেখবে। ওই জিনিসটা তোমাকে অনুসরণ করেছিল কারণ তুমি তাকে দেখে ফেলেছিলে, তাই এখন থেকে তুমি শুধু আমাকে দেখবে এবং কেবল আমি তোমার সাথে লেগে থাকতে পারি, অন্য কেউ নয়। এরপর হিকারি এবং ইয়োশিকিও জঙ্গল থেকে বাইরে চলে আসে। জঙ্গলের গেটে আসা এবং ইউকি দুজনেই তাদের জন্য অপেক্ষা করছিল। হিকারি জানায় যে সে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল, যার কারণে তার নাক থেকে রক্ত বের হচ্ছে। আসা লক্ষ্য করে যে জঙ্গল থেকে যে ভয়ঙ্কর অনুভূতি আসছিল সেটা এখন চলে গেছে, আর এই সবকিছু হিকারু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। ইয়োশিকি হিকারুকে জিজ্ঞেস করে, তুমি নিশ্চিত তো তোমার কোথাও চোট লাগেনি? এই কথা শুনে হিকারু বলে, আমি তো এটাও জানি না যে আহত হলে কেমন লাগে। এরপর হিকারু হঠাৎ ইয়োশিকিকে উপর থেকে নিচে পর্যন্ত পুরো স্ক্যান করে। এরপর সে মনে মনে বলে, আমার তো একে নিজের সাথে নিয়ে যাওয়ার দরকার নেই, সে তো এমনিতেও আমার সাথে লেগে থাকবে। তবে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে অন্য কেউ যেন তাকে আমার থেকে কেড়ে না নেয়। এরপর আমরা একটি পুরনো স্মৃতি দেখতে পাই, যেখানে হিকারুর বাবা তাকে বলেন যে যদি তোমার কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করে নেওয়া উচিত। হিকারু জিজ্ঞেস করে, কি হবে যদি আমি এমন না করি? কোহি বলে, তাদের নুনুকি-সামা তাকে টেনে পাহাড়ে নিয়ে যাবে। এটা একটি ইন্দো পরিবারের নিয়ম, আর যেহেতু তাদের সাথে আমাদের একটি বিশেষ চুক্তি আছে তাই তারা আমাদের পরিবারকে কখনোই ছুঁতে পারবে না। তাই তোমার বিয়ে করলে সেও সুরক্ষিত থাকবে। আর তাদের নুনুকি-সামা মানুষদের এই কারণে তুলে নিয়ে যায় কারণ তারা একা অনুভব করে। হিকারুর বাবা আরো বলেন, আমার মতে তো এইসব কাল্পনিক কথা। পরের দিন আমরা দেখি যে ঘরে খেলার সব জিনিস রাখা হয় সেই ঘরে হিকারু এবং ইয়োশিকি উপস্থিত ছিল। হিকারু তার শার্টের বোতাম ধীরে ধীরে খুলছিল। তারা দুজন একই ঘরে ছিল কারণ ইয়োশিকি জানতে চাইছিল যে হিকারুর শরীরের ভেতরে আসলে কি আছে। ইয়োশিকি এটাও জানার জন্য খুব আগ্রহী ছিল যে হিকারি সেদিন কিভাবে জঙ্গলে ওই জিনিসটাকে গিলে ফেলেছিল। তাই হিকারি তার শার্টের বোতাম খুলছিল। ইয়োশিকি দেখতে পায় যে হিকারির বুকে একটি লম্বা কাটা দাগ ছিল এবং হিকারি তাকে সেই কাটা দাগের মধ্যে দিয়ে হাত ভেতরে ঢুকাতে বলে। ইয়োশিকি হাত ভেতরে ঢুকায়, কিন্তু তখনই কিছু অদ্ভুত জিনিস অনুভব করে। হিকারু বলে, কেমন লাগছে? ইয়োশিকি বলে যে তার কাছে একটি ম্যারিনেটেড কাঁচা মুরগির মতো মনে হচ্ছে। হিকারু বলে যে সে ইয়োশিকির হাতের উষ্ণতা নিজের ভেতরে অনুভব করতে পারছে, যেটা তার খুব ভালো লাগছিল কারণ অনেকদিন পর সে নিজের ভেতরে কোনো জীবন্ত জিনিস অনুভব করছিল। এরপর হিকারু ইয়োশিকিকে তার হাত আরো উপরের দিকে বাড়াতে বলে। এরপর ধীরে ধীরে ইয়োশিকি তার হাত উপরের দিকে বাড়াতে থাকে এবং একটি সময়ে হিকারু খুব মজা পাচ্ছিল।
তখনই ইয়োশিকির মনে হয় যে কোনো একটি জিনিস তাকে নিজের দিকে টানছে এবং তখনই সে তার হাত বাইরে বের করে নেয়। এরপর হিকারু ইয়োশিকির মজা নেয়। কি হলো, ভয় পেয়ে গেলে? এবং এই সবকিছুর মধ্যে ইয়োশিকি এবং হিকারু খুব কাছাকাছি চলে আসে। এতে ইয়োশিকি নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেয় এবং বলে, চলো তোমার শার্টের বোতাম লাগাও বুনো মানুষ। এরপর আমরা দেখি যে ইয়োশিকি একটি সুপারমার্কেট থেকে কিছু জিনিস নিচ্ছিল এবং সেখানে একটি মহিলা ইয়োশিকিকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। তারপর যেই সে তার সাইকেলের দিকে যাচ্ছিল তখনই সেই সুপারমার্কেটের মহিলাটি তার হাত ধরে ফেলে এবং বলে, এখনই থামো, তুমি খুব বিপদে আছো ছেলে, তুমি কোনো বিপজ্জনক জিনিসের খুব কাছাকাছি চলে যাচ্ছ, তাই এখনই তুমি তার থেকে দূরে সরে যাও, না হলে তুমি এসবের মধ্যে ফেসে যাবে। সেই মহিলাটি আরো বলে, এটা বোঝানো একটু কঠিন, কিন্তু যদি তুমি এর মধ্যে আরো জড়াও তাহলে তুমি আর মানুষ থাকবে না। ইয়োশিকি জিজ্ঞেস করে, আপনি কে? সেই মহিলাটি বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো একজন গৃহিণী যে এখান দিয়ে যাচ্ছিল। আমি এমন জিনিস দেখতে পারি যা অন্য কেউ দেখতে পারে না, আর আমি কোনো মিথ্যা বলছি না। তুমি তো ওই পাহাড়ের নিষিদ্ধ এলাকা সম্পর্কে জানোই। কিছুদিন আগে পর্যন্ত আমি সেখান থেকে খুব ভয়ঙ্কর বাতাস বের হতে অনুভব করেছিলাম। ইয়োশিকি ভাবতে থাকে যে এটা তো সেই পাহাড় যেখানে হিকারু নিখোঁজ হয়েছিল। এরপর সেই মহিলাটি আরো বলে, কিন্তু সেই ভয়ঙ্কর বাতাস অনুভব করা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি অনেকদিন ধরে ভাবছি যে সেই জিনিসটা কোথায় গায়েব হয়ে গেল। আমার জানা নেই যে কি হয়েছে, কিন্তু সেই ভয়ঙ্কর অনুভূতি হঠাৎ করে চলে যাওয়ায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। আমার মনে হয় যে এখন ওই জিনিসটা তোমার সাথে আছে। কেন, আমি ঠিক বলছি না? ইয়োশিকি ঘাবড়ে গিয়ে বলে, কেন? আপনার এমন কেন মনে হচ্ছে? আপনি কি কিছু জানেন? ওই মহিলাটি বলে, আমি কিছু জানি না, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে তুমি এভাবে চলতে পারো না। তোমার নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে যার জন্য তুমি এমন করছো। কিন্তু তোমার যদি কখনো কথা বলার ইচ্ছা হয় তাহলে আমাকে কল করো। সেই মহিলাটির নাম ছিল রে এবং ইয়োশিকিও বিছানায় শুয়ে ভাবছিল যে সে রে কে মেসেজ করবে কি করবে না। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে সে কল করবে না। এরপর আমাদের হিকারু এবং ইয়োশিকির শৈশবের স্মৃতিচিত্র দেখানো হয়, যেখানে হিকারু বলছে, কমিক বইয়ে যেখানে তরমুজ খায় আমি তোমাকে ঠিক সেভাবে খেয়ে দেখাবো। ঠিক সেই মুহূর্তে হিকারুর বাবার আগমন হয়, যিনি তাদের কথা শুনছিলেন। তরমুজ খেতে গিয়ে হিকারু ভুল করে একটি বীজ খেয়ে ফেলে এবং বলে, একবার আমার বাবার এক বন্ধু এভাবে বীজ খেয়ে মারা গিয়েছিল। ইয়োশিকি কাঁদতে কাঁদতে বলে, আরে আমিও তো একটা বীজ খেয়ে ফেলেছি। তাদের এই ছেলে মানুষের কথা শুনে কোহি হাসতে থাকে এবং এগিয়ে এসে বলে, আরে তোমরা কাঁদছো কেন? আরাম করে খাও, বীজ খেলে কেউ মারা যায় না। বর্তমান সময়ে ফিরে এসে হাতে তরমুজ নিয়ে ইয়োশিকি এখনো ভাবছে যে সে কি রে কুরেবায়াশিকে মেসেজ করে এই নকল হিকারুর কথা জানাবে নাকি না, কিন্তু এবারও সে মেসেজ পাঠায় না। ইয়োশিকি আসলে সেই তরমুজ হিকারুর বাড়িতে নিয়ে যাচ্ছিল। সে তরমুজটি হিকারুর মাকে দেয় এবং এরপর হিকারুর সাথে দেখা করতে যায়, যে ঘরে শুয়েছিল। ইয়োশিকি যেহেতু মনে করেছিল হিকারু ঘুমাচ্ছে, তাই সে উপর থেকে তাকে দেখতে থাকে এবং তার পাশে বসে পড়ে। তখনই হিকারু তাকে একটা লাথি মেরে বলে, আমাকে না জাগিয়ে এভাবে আমার দিকে তাকিয়ে থাকার কি পরিকল্পনা ছিল? এরপর দুইজন বন্ধুর মধ্যে যেমনটা হয়, ইয়োশিকি এবং হিকারু কুস্তি শুরু করে এবং হিকারু ইয়োশিকিকে হারিয়ে দেয়। এরপর হিকারু জিজ্ঞেস করে, তুমি আমাদের জন্য কিছু এনেছো? ইয়োশিকি জানায়, হ্যাঁ, আমরা এক বিশাল বাড়ি থেকে একটি তরমুজ পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। এই কথা শুনে হিকারু খুব খুশি হয়, কারণ সে তরমুজ খুব পছন্দ করে এবং তার মনে হয় যে সে যেভাবে তরমুজ খায় সেভাবে আর কেউ খেতে পারে না। হিকারু আরো বলে, আজ আমি তোমাকে কমিক বইয়ের মতো করে তরমুজ খেয়ে দেখাবো, যেখানে মুখ থেকে বীজ বের করে ছুঁড়ে মারা হয়। হিকারুকে মজা করে তরমুজ খেতে দেখে ইয়োশিকি জিজ্ঞেস করে, তোমার কি এখনো তরমুজের স্বাদ মনে আছে? হিকারু উত্তর দেয়, হ্যাঁ, কেন থাকবে না, তরমুজ তো আমি 10-11 বার খেয়েছি। সে আরো বলে, এখন আমি আগের থেকেও দ্রুত তরমুজ খেতে পারি। তরমুজ খেতে খেতে সে আবারও একটি বীজ গিলে ফেলে এবং শৈশবের মতো একই কথা বলে, এখন আমি তরমুজ মানব হয়ে যাব। ইয়োশিকির মনে একের পর এক স্মৃতিচিত্র আসতে থাকে। প্রথমে সেই শৈশবের দৃশ্য যেখানে সে বীজ খেয়েছিল, তারপর সেই মুহূর্তের কথা যখন সে জানতে পারে যে আসল হিকারু মারা গেছে এবং তার শরীরে এখন অন্য কেউ রয়েছে। ইয়োশিকি খুব চাপে ছিল। সে বলে, এটা আমি একা সামলাতে পারবো না এবং এমন ভাবে অভিনয় করতে পারবো না যেন সব স্বাভাবিক। তখন হিকারু বলে, জানো, আমার তোমার সাথে এভাবে একা সময় কাটাতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, তরমুজটার জন্য ধন্যবাদ। ইয়োশিকি অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ করে এই কথা বলছো কেন? হিকারু বলে, আমি তোমার সাথে মিথ্যা বলছি না, আমি শুধু তোমাকে জানাতে চাই যে আমি কেমন অনুভব করছি।
ইয়োশিকি বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও এটাই করতাম। ইয়োশিকির চোখ সামনে রাখা একটি ছবির উপর পড়ে। তখন আমরা জানতে পারি যে হিকারুর বাবা মারা গেছেন। তার মৃত্যুর সময় হিকারুও পাহাড়ে গিয়েছিল, যেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। হিকারু প্রায় তার বাবার মারা যাওয়ার একই মাসে ওই পাহাড়ে গিয়েছিল। ইয়োশিকি ভাবতে থাকে যে এই গ্রামে কেবল হিকারুই তার বয়সের ছিল, আর তাই তারা দুজন তাদের পুরো জীবন একসাথে কাটিয়েছে। কিন্তু এই ছবিতে যে হিকারু আছে সে আর নেই। বারবার তার মাথায় ঘুরতে থাকে যে এই হিকারু চলে গেছে এবং এই সব কিছু সে একা সামলাতে পারবে না। এই সব কিছু তার মনের উপর এতটাই প্রভাব ফেলে যে তার বমি আসে। এরপর আমরা দেখি যে সে সেই মহিলা রে কুরেবায়াশিকে একটি হাই লিখে মেসেজ পাঠায়। ঠিক তখনই হিকারুর মা তাকে তার কাছে ডাকেন। সে ফোনটি টেবিলে রেখে হিকারুর মায়ের কাছে চলে যায় এবং ঠিক সেই মুহূর্তে কুরেবায়াশির মেসেজ আসে, তুমি কি কথা বলতে প্রস্তুত? এবং তখনই হিকারুরও ঘুম ভেঙে যায় এবং সে কুরেবায়াশির মেসেজটি দেখে নেয়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা কুরেবায়াশি এবং ইয়োশিকিকে একটি রেস্তোরাঁয় দেখি। কুরেবায়াশি জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও কি হয়েছে? এরপর ইয়োশিকি এই নতুন হিকারুর সম্পর্কে সবকিছু জানায়। কুরেবায়াশি বলে, তুমি অনেক চেষ্টা করেছো, কিন্তু এখন আর নিজেকে এভাবে শাস্তি দেওয়ার দরকার নেই। এই মুহূর্তে আমাদের দুজনেরই সত্যের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের দুজনেরই অবস্থা একই রকম। আমরা আমাদের প্রিয় মৃত মানুষকে ছেড়ে দিতে রাজি নই। ইয়োশিকি ভাবতে থাকে যে রে কেন বললো যে তাদের দুজনের অবস্থা একই। রে এরপর বলে, তোমরা দুজন এতটা ঘনিষ্ঠ ছিলে, তার মানে সে অবশ্যই কোনো মেয়ে হবে। কুরেবায়াশি আরো বলে, তুমি কি এই গ্রাম এবং শহরে ঘটে চলা অদ্ভুত ও ভয়ঙ্কর জিনিসগুলো লক্ষ্য করেছো? এখানে কিছু বিকৃতি প্রবেশ করেছে। এই অদ্ভুত জিনিসগুলো তোমার জন্য নতুন হবে না, তাই না? সত্যি কথা বলতে গেলে এমন কিছু আগন্তুক এখানে এসেছে যাদের এখানে থাকা উচিত নয়। ধীরে ধীরে এই শহর এবং গ্রাম পাগল হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে জিনিসটা তোমার বন্ধুর দেহ দখল করেছে সেটার কারণেই এই সবকিছু হচ্ছে। সম্ভবত এই জিনিসটার পাহাড়ে থাকা উচিত ছিল, যাতে এই বিকৃতি পুরো গ্রাম বা শহরে ছড়িয়ে পড়তে না পারে। তোমার মনে আছে কুবিতাচি গ্রামে যে মহিলা সম্প্রতি মারা গিয়েছিলেন, তারও এই সবকিছুর সাথে কোনো না কোনো যোগসূত্র আছে। সত্যি বলতে আমিও খুব ভয় পেয়েছি এবং আমারও এই শহর ছেড়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার শাশুড়ি এবং মেয়ে এখানে আছে, তাই আমি যেতে পারছি না। আমার বড় ছেলে অনেক আগেই এখান থেকে চলে গেছে। ইয়োশিকি বলে, আপনি যে বললেন আমাদের দুজনের অবস্থা একই, তার মানে কি? কুরেবায়াশি জানায়, অনেকদিন আগে আমার মৃত স্বামী হঠাৎ করে বাড়িতে ফিরে এসেছিল, যা মোটেই স্বাভাবিক ছিল না। সে আমার ছেলেকে এমন একটি আঘাত দিয়েছিল যা কখনোই সারবে না। আমি আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য সবকিছু বাজি ধরতে পারতাম। এই একই জিনিস তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তোমরা দুজন একসাথে থাকতে পারবে না। ইয়োশিকি জিজ্ঞেস করে, তাহলে আমি কি করব? রে বলে, আমাকে ক্ষমা করো, আমি যে অবস্থায় আছি তোমাকে সেই অবস্থায় দেখতে পারি না। আমার মনে হয়েছিল যে একবার সত্যিটা জানতে পারলে তোমার জন্য এগিয়ে যাওয়া সহজ হবে। পরের দিন আমরা দেখি খুব বৃষ্টি হচ্ছে। ইয়োশিকি শ্রেণীকক্ষে বসে বাইরে তাকিয়েছিল এবং অন্যদিকে হিকারু তাকে খুঁজছিল। আশা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি খুঁজছো? হিকারু বলে, তুমি জানো ইয়োশিকি কোথায়? আশা বলে, না, আমি তো তাকে দেখিনি। ঠিক তখনই ইয়োশিকি যে শ্রেণীকক্ষে বসেছিল সেখানে ইউকি এসে পৌঁছায় এবং বলে যে হিকারু তাকে খুঁজছে। ইয়োশিকি তখন বলে, যদি হিকারুর সাথে দেখা হয় তাহলে তাকে বলো আজ যেন সে আমাকে ছাড়াই বাড়ি চলে যায়। ইয়োশিকি শ্রেণীকক্ষে বসে নকল হিকারুর কথা ভাবছিল যখন সে বলেছিল যে সে তাকে মারতে চায় না। ইয়োশিকি মনে মনে বলে, যদি সে চাইতো তাহলে আমাকে মেরেও ফেলতে পারতো। সে আরো ভাবে, নুনুকি-সামা, তারপর মাতসুরা মারা গেল। পাহাড়ে বন্দি থাকে একটি জিনিস, গ্রামে বিকৃতি, এই সব কিছু হিকারুর আশেপাশে ঘটছে। এই নকল হিকারু আসলে কি? এরপর ইয়োশিকি মনে মনে বারবার বলে, আমাকে এই সবকিছুর বাইরে বেরিয়ে আসতে হবে। তখনই হিকারু শ্রেণীকক্ষে এসে পৌঁছায় এবং সে খুশি ছিল যে অবশেষে সে ইয়োশিকিকে খুঁজে পেয়েছে। হিকারু বলে, চলো বাড়ি যাই। ইয়োশিকি বলে, আজ আমাকে ছাড়াই বাড়ি চলে যাও, আমার মেজাজ খারাপ। হিকারু তাকে খুশি করার জন্য মজার মুখভঙ্গি করে, কিন্তু ইয়োশিকির মুখে কোনো প্রতিক্রিয়া না দেখে সে অবাক হয়ে যায় যে তার মজার মুখভঙ্গিও ইয়োশিকির উপর কাজ করছে না। তার মানে কিছু একটা গুরুতর হয়েছে। হিকারু জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমাকে মোটেও ঠিক মনে হচ্ছে না। ইয়োশিকি বলে, চলে যাও এখান থেকে, আমাকে তোমার মুখ দেখাবে না এবং আমি মজা করছি না। হিকারু বলে, আমি কি কোনো ভুল করেছি? তোমার মেজাজ এত খারাপ কেন? তুমি কি আমার উপর রেগে আছো? ইয়োশিকি বলে, আমি রেগে নই। হিকারু বলে, তুমি অবশ্যই রেগে আছো। আজকাল তোমার কি হচ্ছে? তুমি অবশ্যই আমার থেকে কিছু লুকাচ্ছ। ইয়োশিকি বলে, হঠাৎ করে এত প্রশ্ন করছো কেন? চলে যাও এখান থেকে, ভয়ঙ্কর মানুষ। এখানে হিকারু রেগে যায়। হিকারু বলে, আচ্ছা তাহলে গত সপ্তাহে তুমি শহরে কি করছিলে আর তুমি লুকিয়ে লুকিয়ে কোনো অপরিচিত মানুষকে কেন মেসেজ করছিলে? ইয়োশিকি বলে, তুমি কিভাবে জানলে?
আর তাছাড়া আমি কেন তোমাকে এসব বলবো? হিকারু বলে, তুমি তো আগে আমাকে সবকিছু বলতে। এর উত্তরে ইউশিকি বলে, হ্যাঁ বলতাম, কিন্তু তুমি এমন আচরণ করছো কেন যেন আমি তোমাকে সবকিছু বলতাম? এগুলো তো আমি আসল হিকারুকে বলতাম। হিকারু বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, তুমি আমার উপর রেগে আছো কারণ আমি আসল হিকারু নই। এরপরে হিকারু রেগে ইউশিকির হাত ধরে ফেলে এবং বলে, তাহলে কি আমি তোমার জন্য উপযুক্ত নই? বলো ইউশিকি। ইউশিকি বলে, এর উত্তর তোমারও জানা উচিত। তোমার আওয়াজ, তোমার চেহারা, তুমি যেভাবে কথা বলো সবকিছু হিকারুর মতো, কিন্তু তুমি হিকারু নও। এই কথা শুনে নকল হিকারু বলে, আমাকে ক্ষমা করো, সম্ভবত তুমি ঠিকই বলছো। এইসব বলে সে ইউশিকির হাতের উপর তার চাপ আরো শক্ত করতে থাকে। হিকারু আরো বলে, আমার তোমাকে দরকার ইউশিকি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হিকারু কাঁদতে থাকে কারণ সে ইউশিকিকে পছন্দ করতে শুরু করেছিল এবং তখনই সেই অদ্ভুত জিনিসটা যা আমরা আগের পর্বে দেখেছিলাম, সেই স্লেমের মতো জিনিসটা হিকারুর মুখ থেকে বেরিয়ে আসে, যা পুরো শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ে এবং ইউশিকির মুখের ভেতরে ঢুকে যায়। প্রথমে ইউশিকির কাছে এই জিনিসটা খুবই জঘন্য মনে হচ্ছিল, কিন্তু তারপর কেন যেন তার ভেতরে ভেতরে মজা লাগছিল। এরপর আমরা একটি ঝাপসা স্মৃতিচিত্র দেখি যেখানে 2-3টা বাড়ি ছিল। তারপর আমরা একজন মানুষকে দেখি যে তার হাতে কারো মুখ ধরে আছে। ইউশিকির জ্ঞান ফিরে আসে এবং সে দেখে যে হিকারু এখনো কাঁদছিল, কারণ সম্ভবত সে ইউশিকিকে মারতে যাচ্ছিল, কিন্তু সে তাকে মারতে পারেনি কারণ এটা স্পষ্ট যে এই হিকারু ইউশিকিকে পছন্দ করে। এরপর সে তার ব্যাগ তুলে সেখান থেকে চলে যেতে থাকে। যেতে যেতে হিকারু বলে, প্লিজ আমাকে ঘৃণা করো না। পরের দিন আমরা দেখি যে হিকারু বিদ্যালয়ে আসেনি। তখনই ইউকি এবং আসা তার কাছে আসে এবং জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে নাকি? কারণ হিকারু কখনো বিদ্যালয়ে কামাই করতো না এবং আজ ইউশিকিকেও কিছুটা নিস্তেজ এবং মন খারাপ দেখাচ্ছিল। তাদের মনে হচ্ছিল যে এই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। আসা বলে, দেখো তোমাদের দুজনের মধ্যে যা হয়েছে প্লিজ তা মিটিয়ে নাও, কারণ আমার মনে হয় আজকাল হিকারু তোমার জন্য একটু বেশি আবেগ অনুভব করছে, তাই এখন আর এত স্বার্থপর হয়েও না। ইউকিও বলে, আজকাল হিকারু তোমার সাথে একটু বেশি লেগে থাকে, যেমন একটা ছোট বাচ্চা তার মায়ের সাথে লেগে থাকে। এই কথা শুনে ইউশিকিও বুঝতে পারে যে তারা দুজনে ঠিকই বলছে। এরপর কি আর করা, ইউশিকি তার সাইকেলটা তুলে নেয় এবং দ্রুত তার বাড়িতে পৌঁছে যায়। হিকারু তার ঘরে কম্বল মুড়িয়ে একটি ছোট বাচ্চার মতো বসেছিল। ইউশিকি তাকে গতদিনের জন্য দুঃখিত বলে। হিকারু বলে, তুমি কেন ক্ষমা চাইছো? যা আমি তোমার সাথে করেছি তার জন্য আমারই তোমার কাছে দুঃখিত বলা উচিত। ইউশিকি বলে, আমি তোমার উপর আর রেগে নেই। হিকারু তখন তার হাত কম্বল থেকে বের করে, তখন ইউশিকি কিছুটা ভয় পেয়ে যায়। এই দেখে হিকারু বলে, দেখো তুমি আমাকে ভয়ও পাচ্ছ, আর যেহেতু তুমি আমাকে সেই অবস্থায় দেখেছো তাই তুমি আমাকে আরো বেশি ভয় পাচ্ছ। তাহলে কি তুমি আমাকে ঘৃণা করো? এরপর হিকারু ইউশিকির কাছে গিয়ে বলে, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, আমার আর কিছু চাই না। তুমি কার কার সাথে মেলামেশা করো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু শুধু তুমি আমাকে ঘৃণা করো না। আমি জানি যে আমি একজন অনুপ্রবেশকারী যে তোমার বন্ধুর শরীর ব্যবহার করছে, এই জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ইউশিকি মনে মনে বলে, এটা ভুল, আমার এই জিনিসে আরো কাছে যাওয়া উচিত নয়, আর এটা বিপজ্জনকও। কিন্তু তারপরেও ইউশিকির কোথাও না কোথাও হিকারুর ছেলে মানুষই পছন্দ হচ্ছিল এবং সে এখন আর হিকারুর উপর রেগেছিল না, কারণ সে হিকারুকে একটি একা ছোট বাচ্চার মতো দেখছিল। ইউশিকি তখন মনে মনে বলে, হতে পারে এই হিকারু কিছু জানে না এবং নিষ্পাপ, কিন্তু আমি তাকে সবকিছু শেখাবো। এরপর আমরা দেখি যে বিড়ালের ছানাটি আগে এই নকল হিকারুকে দেখে পালাচ্ছিল, সে এখন তার হাত থেকে বিড়ালের খাবার খাচ্ছে। যখন হিকারু সেই বিড়ালটিকে আদর করতে গেল তখন সে তাকে আদর করার পরিবর্তে একটি আঙুল দিয়ে খোঁচা দেয়, যার ফলে বিড়ালটির মূত্রত্যাগ চলে আসে। ইউশিকি বলে যে এভাবে কেউ বিড়ালকে আদর করে না। এটি শুনে হিকারু হতাশ হয়ে পড়ে, কারণ তার আশেপাশে কি ঘটছে তা সে বুঝতে পারছিল না। এরপর হিকারু বলে, সেদিন উত্তেজনার বশে আমার ভেতর থেকে কিছু জঘন্য জিনিস বেরিয়ে আসতে শুরু করেছিল, আমাকে এটা থামাতে হবে। এটি শুনে ইউশিকি ভাবতে থাকে যে হিকারু নিজেকে ভালো করার জন্য অনেক চেষ্টা করছে। ঠিক তখনই তার রেকুরে বায়াসির কথা মনে পড়ে। এই গ্রাম বা শহরে যা কিছু অস্বাভাবিক ঘটছে তার জন্য কোথাও না কোথাও এই নকল হিকারুই দায়ী। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি যে বিদ্যালয়ে হিকারুর ক্লাসের ছাত্ররা একটি গানের পরিবেশনার প্রস্তুতি নিচ্ছে, যার মূল পরিবেশনা প্রায় 2 সপ্তাহ পরে। বিদ্যালয় শেষ হওয়ার পর ইউকি এবং আসাকো একে অপরের সাথে কথা বলছিল। আসাকো জানায় যে ক্লাসের জিয়ের একটি ছেলে তাকে পুরো ক্লাসের সামনে বাহু কুস্তির জন্য চ্যালেঞ্জ করছিল এবং আসাকো তাকে খুব বাজেভাবে হারিয়ে দেয়।
এরপর ইউকি বলে আমাকে এখন বাড়ি যেতে হবে। এরপর সে রেল লাইন পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই আসাকো কিছু শব্দ শুনতে পায়, যেন কেউ বলছে ও আসছে, ও আসছে। এর পরপরই আসাকো ইউকিকে থামিয়ে বলে আজ তোমার এই রেল লাইন পার হওয়া উচিত নয়। ইউকি বলে আবার? এর মানে আসাকো এর আগেও ইউকিকে রেল লাইন পার হতে নিষেধ করেছে। আর যেহেতু আসাকোর প্রজ্ঞা সবসময় সঠিক থাকে, তাই ইউকি আর রেল লাইন পার না হয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে চলে যায়। এরপর আমরা দেখি সেই রেল লাইনে অনেকগুলো অশুভ আত্মা উপস্থিত ছিল। দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখি যে হিকারু ইয়োশিকির বাড়িতে বসে মাঙ্গা পড়ছিল। ইয়োশিকি তাকে আজ এখানেই রাতের খাবার খেতে বলে, কিন্তু হিকারু মানা করে দেয়, কারণ তার বাড়িতে আজ হ্যামবার্গার স্টেক হবে। ঠিক তখনই রান্নাঘরে ইয়োশিকির বোন কাওরু এবং মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। কাওরু গ্রীষ্মের উৎসবে ইউকাটা পড়তে চেয়েছিল, কিন্তু তার মা সেলাই বুননে ভালো না হওয়ায় তাদের মিকাসাকে বলতে হবে সেই ইউকাটার দৈর্ঘ্য ছোট করার জন্য। কাওরু চেয়েছিল তার মা নিজেই এই কাজটা করুক। অন্যদিকে গ্রীষ্মের উৎসবের নাম শুনে হিকারুর চোখে অন্যরকম ঔজ্জ্বল্য চলে আসে। এরপর আমরা দেখি যে হিকারু, ইয়োশিকি এবং কাওরু তিনজন একসাথে গ্রীষ্মের উৎসবে যায়। আবার দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি যে তাকেদা, মিকাসা এবং সেই লোকটি এখনো মিকাসার বাড়িতে ছিল, যেটি একটি মন্দির। তাকেদা খুব রেগেছিল, কারণ তার মনে হচ্ছিল যে এন্দু পরিবারকে আচারের দায়িত্ব দেওয়া একটি খুব খারাপ আইডিয়া ছিল। সে আরো বলে কোহি নিজেই তো মারা গেল এবং পুরো দায়িত্ব তার ছেলের উপর ফেলে দিল। যদিও হিকারু ফিরে এসেছে, কিন্তু সে পুরো এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। আমি নিশ্চিত যে এই ধরনের ঝামেলা আচার ব্যর্থ হওয়ার কারণেই হয়েছে। এরপর আমরা দেখি যে কামিয়ামা তার খাবারের দোকান থেকে কাওরুকে বিনামূল্যে খাবার দেয়। ইয়োশিকি লক্ষ্য করে যে কামিয়ামার গলায় একটি ক্রসের লকেট ছিল। এরপর যখন তারা কামিয়ামার কাছ থেকে খাবার নিচ্ছিল, তখনই তাদের পেছন থেকে দুজন মানুষ পাশ দিয়ে যেতে যেতে বলে, আরে এরা তো সুজিনাকার সন্তান। শুনেছি তাদের মেয়ে নাকি এখনো বিদ্যালয়ে যায় না। কেমন মা যে তার সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না? এটা শুনে ইয়োশিকি হতাশ হয়ে যায়, কারণ এই লোকেরা তার বোন সম্পর্কে কথা বলছিল। ইয়োশিকির পুরো নাম ইয়োশিকি সুজিনাকা। তখন তাদের মন ভালো করার জন্য হিকারু বলে আমার বরফের শরবত খেতে ইচ্ছে করছে। এটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না। ইয়োশিকি বলে এটা মন্দিরের কাছে আছে। এটি শুনে হিকারু কাওরুর হাত ধরে তাকে সাথে নিয়ে যেতে লাগে। এরপর তারা তিনজন মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি যে মিকাসা বলছে এই হিকারু একজন উচ্চ বিদ্যালয়ের ছেলে। তার জন্য এই ধরনের আচার একটি অনেক বড় দায়িত্বের কাজ, আর আমরা চাইলেও এই আচার আবার করতে পারবো না, কারণ এর সম্পূর্ণ জ্ঞান কেবল এন্দো পরিবারের পুরুষদের কাছেই আছে। আর যদি ধরেও নেওয়া হয় যে সেই জিনিস পাহাড় থেকে নিচে নেমে চলে এসেছে, তাহলে আমরা আর কি বা করতে পারি। তাকেদা এবং মিকাসা এমন একটি গম্ভীর বিষয় নিয়ে কথা বলছিল, কিন্তু এই লোকটির মন তখনও মদ পান করার দিকে ছিল। এরপর তাকেদা তাকে খুব গালাগালি করে। এর উত্তরে লোকটি বলে আমার মদ পান করলে কি সমস্যা? আমার তো মনে হয় না যে তোমরা যে জিনিসটা নিয়ে কথা বলছো সেটা আসলে বাস্তব। এর উত্তরে মিকাসা বলে যে এই জিনিসটি কিউবিতাচি গ্রামের সাথে 300 বছর ধরে জড়িত এবং এখন পর্যন্ত গ্রামের মানুষ তাদের ভালোর জন্য এই জিনিসটিকে এখানে আবদ্ধ করে রেখেছে। আর এই গ্রামের অবস্থা যদি এমনই থাকে, তাহলে পুরো গ্রামই বিপদে পড়ে যাবে। তাকেদা বলে এখন আমাদের কাছে অন্য কোনো উপায় নেই, কিন্তু তারপরেও কি আমরা এই ধরনের কাজের জন্য সেই লোকটির উপর ভরসা করতে পারি? আমার কাছে ওই লোকটিকে খুব অদ্ভুত লাগে। সে তো জুতো না খুলেও মন্দিরের ভেতরে ঢুকে যায়। তানাকা এই সমস্ত কথা শুনে নেয় এবং বলে তোমরা খুব অভদ্র। দেখো আমি জুতা বাইরে রেখে এসেছি। তানাকা বলে সে বিশ্বাস করতে পারছে না যে তারা এই আচার 300 বছর ধরে চালিয়ে যাচ্ছে। এর উত্তরে মিকাসা বলে বাইরের মানুষের কাছে হয়তো এটি অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তানাকা তখন একটি মানুষের মাথার খুলি টেবিলের উপর রাখে এবং বলে যার কাছে এই মাথার খুলি থাকবে, শক্তিশালী আত্মারা তার থেকে দূরে থাকবে। আমি নিশ্চিত যে এন্দো পরিবার পাহাড়ের উপর আচার করার সময় এটা ব্যবহার করে। যার পকেটে এই মাথার খুলি থাকবে সে খুব সহজেই পাহাড়গুলোতে ঘুরে বেড়াতে পারবে, কোনো ভয় ছাড়াই। তানাকা এরপর জিজ্ঞেস করে যে সে আচারে কি হয়। এর উত্তরে মিকাসা বলে সেটা তো আমরা তোমাকে আগেই বলে দিয়েছি যে এটি আমরা পাহাড়ের দেবতার জন্য করি। তানাকাও বুঝতে পারছিল যে মিকাসা মিথ্যা বলছে। সে বলে তাহলে তো তোমরা খুব ব্যস্ত থাকো, তাই না? প্রথমে এই পাহাড়ের দেবতার পুজো এবং এখন মানুষদের উৎসব। মিকাসা বলে দেখো আমাদের গ্রাম খুব ছোট এবং এই ধরনের উৎসবে আমাদের রক্ষা করে। আমরা সুজিনাকার স্ত্রী কামিয়ামা এবং এমনকি যারা গ্রামের বাইরে জন্মেছে তাদের সবাইকে ডেকে এই উৎসব করি। তানাকা বলে তোমাদের এই উৎসবটিও কি সেই পাহাড়ের দেবতার জন্য? এরপর তানাকা আরো বলে প্রযুক্তিগতভাবে কিউবিতাচি গ্রাম কিবুগিয়ামা শহরের সাথে সম্পর্কিত।
এবং আশেপাশের এলাকাতেও একটি ছোট সম্প্রদায় উপস্থিত। এর উত্তরে সে মাতাল লোকটি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এইসব একসময় একটি অনেক বড় গ্রাম ছিল। এই কথা বলতে তাকেদা তাকে থামিয়ে দেয়। মিকাসা বলে, আসল কথা কি সেটা বলো। এর উত্তরে তানাকা বলে, আমার কাছে এটা খুব অদ্ভুত লেগেছে যে কিবুগিয়ামা, আশিদুরি, উদেকারি এইসব অঞ্চলে প্রচুর চার্চ আছে, কিন্তু এই কিউবিতাচি গ্রামে শুধুমাত্র একটি নিসেয়ামা মন্দির আছে এবং একটিও চার্চ নেই। এখন আপনারা বুঝতে পারছেন কেন কামি আমার গলায় ক্রস দেখে ইয়োশিকে অবাক হয়েছিল। তানাকা আরো বলে, তাহলে এই মন্দির বা আমি যদি বলি এই সম্প্রদায়তে তোমরা আসলে কিসের পুজো করো? অন্যদিকে আমরা দেখি যে হিকারু, ইয়োশিকি এবং তার বোন তিনজন নিসেয়ামা মন্দিরের দিকে যাচ্ছিল, যেখানে তানাকা এবং বাকি সবাই উপস্থিত ছিল। তানাকার প্রশ্নের উত্তরে মিকাসা বলে যে পাহাড়ে যে জিনিসটি আছে তা আমাদের গ্রামের সাথে সম্পর্কিত নয়। এর উত্তরে সেই মাতাল লোকটি বলে, তোমার সেই জিনিস বলতে কি নুনুকি-সামাকে বোঝাতে চাইছো? এই লোকটি যখনই কথা বলে মিকাসা এবং তাকিয়েরা তাকে বারবার থামিয়ে দেয়, তাই স্বাভাবিকভাবে এবারও তাই হলো। এরপর আমরা দেখি যে ইয়োশিকি মাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু তখন হিকারু ভেতরে যাওয়ার জন্য এগিয়ে যায়। তখন তানাকার বাধা, যা সে নিসেয়ামা মাজারের চারপাশে লাগিয়েছিল, তার কারণে হিকারু ভেতরে যেতে পারে না। আর এই জিনিসটি তানাকাও অনুভব করতে পারে। এরপর সে দ্রুত তার হামস্টারটিকে তুলে নিয়ে বাইরে যাওয়ার জন্য দৌড়াতে থাকে, কারণ তানাকার বাধাটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যেহেতু হিকারু ভেতরে যেতে পারছিল না, তাই সে ইয়োশিকিকে বলে, আমার পটি পেয়েছে, তুমি কি আমার জন্য বরফ কুচি কিনে নিয়ে আসবে? হিকারু তারপর তার হাতের দিকে তাকায়, যা তানাকার বাধার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিকারু নিজেকেই জিজ্ঞেস করে, এই বাধা এখানে কে লাগিয়েছিল? এরপর কিছুক্ষণ পর আমরা দেখি যে ইয়োশিকি নদীর ধারে বরফ কুচি নিয়ে হিকারুর জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে তানাকা পাগলের মতো সেই জিনিসটি খুঁজছিল, যার খোঁজে সে এখানে এসেছিল, এবং তার বিশ্বাস ছিল যে সেই জিনিসটি এখানে আশেপাশেই আছে। হিকারু বলে, একটা কথা বলো, তুমি কিভাবে জানতে পারলে যে আমি আসল হিকারু নই? ইয়োশিকি বলে, আমি তখন জানতে পারলাম যখন আমি হিকারুর মৃতদেহ দেখলাম। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে কিছু লোক হিকারুকে খুঁজতে ইয়োশিকির বাড়িতে আসে। এরপর তারাও বুঝতে পারে যে হিকারু সেই পাহাড়ে গিয়ে থাকতে পারে। ইয়োশিকির মা তাকে সেখানে যেতে মানা করে, কিন্তু তারপরও ইয়োশিকি শোনে না, এবং সেই প্রবল বৃষ্টির মধ্যে সে হিকারুকে খুঁজতে সেই পাহাড়ের দিকে চলে যায়। এরপর আমরা সেই একই দৃশ্য দেখি, যেখানে তাকিয়ারা এবং মিকাসা হিকারুকে সেই পাহাড়ে খুঁজছিল, এবং অন্যদিকে ইয়োশিকিও সেই একই পাহাড়ে হিকারুকে খুঁজছিল, যেখানে অবশেষে সে হিকারুর মৃতদেহ খুঁজে পায়। ইয়োশিকি এরপর ভাবে যে সে ফিরে গিয়ে সবাইকে হিকারু সম্পর্কে জানাবে, কিন্তু হঠাৎ করে তার মাথা ঘোরা শুরু করে এবং কোনো মতে সে বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়। এরপর ইয়োশিকি বেশ কয়েকদিন বিছানায় পড়েছিল, এবং যখন তার চোখ খোলে তখন ইয়োশিকির এই নতুন হিকারুর সাথে দেখা হয়। বর্তমান সময়ে ফিরে এসে ইয়োশিকি আরো জানায় যে কিছু জিনিস ছিল যা ভিন্ন ছিল, কিন্তু সম্ভবত কেউ বুঝতে পারতো না যে তুমি আসল হিকারু নাও। হিকারু বলে, আর তুমি এই কথা 6 মাস ধরে গোপন রেখেছিলে? ইয়োশিকি বলে, এর জন্য রাতে আমার ঘুম আসতো না, আমার ওর কথা খুব মনে পড়ে। এরপর আমরা আসল হিকারু এবং ইয়োশিকির আরেকটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ইয়োশিকির এই গ্রাম ছেড়ে শহরে যাওয়ার কথা ছিল। ইয়োশিকি বিরক্ত ছিল যে সবাই তার পারিবারিক ব্যবসায় নাক গলাতো, এবং যেহেতু তার বাবা মা খুব ঝগড়া করত, তাই অনেকেই তাদের পেছনে ইয়োশিকির পরিবারের বদনাম করত। এই ছোট গ্রামে ইয়োশিকির দম বন্ধ হয়ে আসতো। এটি শুনে হিকারু বলে, তাহলে আজ রাতে তোমাকে আমার বাড়িতে ঘুমানো উচিত। যখনই তোমার শহরে যেতে ইচ্ছে করবে তখন আমার বাড়িতে চলে এসো। এটি শুনে ইয়োশিকি মনে মনে খুশি হয়। বর্তমান সময়ে ফিরে এসে ইয়োশিকি মৃত হিকারুকে মনে করে খুব কাঁদে, আর এটি দেখে নকল হিকারু তাকে ব্যক্তিগত জায়গা দেওয়ার জন্য সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু ইয়োশিকি তাকে থামিয়ে দেয়। এটি দেখে নকল হিকারু বলে, দেখো আমি তাকে প্রতিস্থাপন করতে পারবো না, কিন্তু আমি তোমাকে সব সময় সুরক্ষিত রাখবো, আর তোমার যদি কিছু দরকার হয় তাহলে তার জন্য আমি যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। এখানে দৃশ্য পরিবর্তিত হয়, যেখানে তাকিয়েদা তানাকাকে জিজ্ঞেস করে, তুমি কি বাধা আবার স্থাপন করতে পারবে না? এর উত্তরে তানাকা বলে, সে এটা করতে পারবে না। দেখো, বাধার জন্যই নুনুকি-সামা এই মন্দিরে প্রবেশ করতে পারেনি। তাকিয়েদা আরো বলে, যেমন তুমি এই মাজারের চারপাশে এই বাধা স্থাপন করেছো, তেমনি তুমি এই বাধা গ্রামের চারপাশে স্থাপন করে দাও। এর উত্তরে তানাকা বলে যে এই বাধার জন্য তাকে একটি বড় মূল্য দিতে হয়। যখনই সে এই বাধা তৈরি করে তখন তার শরীর থেকে একটি অঙ্গ চুরি করে নেওয়া হয়
এই কারণে সে অনেকগুলো বাধা তৈরি করতে পারে না। তানাকা এটিও বলে যে সেই জিনিসটি এখন এখান থেকে চলে গেছে, কিন্তু সে নিশ্চিতভাবে বলতে পারে যে এই জিনিসটি কিছুক্ষণ আগে এখানেই ছিল। হয়তো উৎসবের ভিড়ে তাকে এখানে আসতে আকৃষ্ট করেছিল। একটি সাধারণ অশুদ্ধতাও ভয়ঙ্কর হয়, কিন্তু এত বড় জিনিসটি কিভাবে ভিড়ের নজরে পড়ল না? এটা হতে পারে যে সে এখন তার রূপ পরিবর্তন করে অন্য কিছু হয়ে গেছে। এরপর আমরা আসল হিকারুর মৃত্যুর ঠিক আগের একটি ফ্ল্যাশব্যাক দেখি, যে তার ব্যাগ নিয়ে সেই পাহাড়ের উপরে উঠেছিল, যেখানে সে একটি গাছ দেখতে পায় যা একটি মেয়ের পায়ের মতো লাগছিল। এরপর তার পা পিছলে যায় এবং সেখানেই সে মারা যায়। তার শেষ মুহূর্তে হিকারু তার বাবার কাছে দুঃখিত বলে, কারণ সে তার এন্তু পরিবারের দায়িত্বটি পালন করতে পারেনি। আর হিকারুর মা কুয়ের মৃত্যুর কারণে আগেই খুব দুঃখী ছিল, তাই হিকারু চায়নি যে তার চলে যাওয়ার কারণে তার মা আবারও দুঃখী হোক। হিকারুর এটাও মনে হচ্ছিল যে সে যদি মারা যায় তাহলে ইয়োশিকি একেবারে একা হয়ে যাবে, আর সে এটা একদমই চায়নি। এরপর সেই একই আলো হিকারুর সামনে উপস্থিত হয়, যা আমরা প্রথম পর্বে দেখেছিলাম। হিকারুর কাছে সেই আলো নুনুকি-সামা বা অন্য কিছুর মতো মনে হচ্ছিল। মারা যাওয়ার সময় হিকারুর শেষ কথাগুলো এটাই ছিল যে কেউ যেন ইয়োশিকির পাশে থাকে, যাতে সে একা অনুভব না করে। আর এখানেই এই ভিডিওটি শেষ হয়। দেখা হবে এর নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।